আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। গাজা যুদ্ধে 1150 ইসরায়েলি সেনা নিহত, ট্রমায় আরও 30,000। ফ্লোটিলার আটক অধিকার কর্মীদের ওপর ইসরায়েলি সেনাদের ভয়াবহ নির্যাতন। পদত্যাগ করলেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী। ভারতে শুনানি চলাকালে প্রধান বিচারপতিকে আইনজীবীর জুতা নিক্ষেপ। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন 3 বিজ্ঞানী। হামাসের বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়ায় বেকায়দায় ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনীর 1150 জন সদস্য নিহত হয়েছে। এর মধ্যে থেকে 1035 জন সেনা আর অন্যরা নিরাপত্তা বাহিনীর সদস্য। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় স্পষ্ট করেছে উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা, লেবানন ও অধিকৃত পশ্চিম তীরে তারা নিহত হয়েছে। তবে জেরুজালেম পোস্ট ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকটি সূত্রে সংখ্যাটি 1152 জন বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে 2023 সালের 7 অক্টোবরের পর থেকে এই পর্যন্ত ইসরায়েলি বাহিনীর 1152 জন নিহত হয়েছে। এদের মধ্যে 40% 21 বছর বয়সী, আর অন্তত 141 জন 40 বা তার চেয়ে বেশি বয়সী। সূত্রটি আরও জানিয়েছে, নিহতদের অধিকাংশ রিজার্ভ বাহিনী, নিরাপত্তা কর্মকর্তা ও সাধারণ সৈন্য, যারা তাদের চাকরির মেয়াদ বাড়িয়েছে কিংবা বাধ্যতামূলক বয়সের পরও চাকরি ছাড়েনি। ইসরায়েলি এই গণমাধ্যম আরও জানায়, ইসরায়েল জুড়ে অন্তত 80,000 ইসরায়েলি বিভিন্ন স্থানে সহিংসতার শিকার হয়েছেন। এছাড়া অন্তত 30,000 জন বড় ধরনের মানসিক ট্রমায় ভুগছে। এদিকে সম্প্রতি গাজায় ত্রাণ নিয়ে যাত্রা করা সুমুদ ফ্লোটিলার আটক অধিকার কর্মীরা ইসরায়েলি সেনাদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন, আটক থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী তাদের সঙ্গে অমানবিক আচরণ করেছে, ব্যঙ্গ বিদ্রুপ, হাসি ঠাট্টা করেছে এবং প্রয়োজনীয় খাবার না দিয়ে অনাহারে থাকতে বাধ্য করেছে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তৃষ্ণায় তারা বাধ্য হয়ে শৌচাগারের পানি পান করেছেন। অধিকার কর্মীরা আরও অভিযোগ করেন, তাদের ঘন্টার পর ঘন্টা হাঁটুর ওপর বসিয়ে রাখা হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং 3 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি। ফ্লোটিলার এক যাত্রী ইতালির সাংবাদিক লরেঞ্জো ডি আগস্তিনো বলেন, ইসরায়েলি বাহিনী আমার অর্থ ও ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছে। আটকের পর গত শনিবার তাকে ইসরায়েল থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে নামার পর তিনি বার্তা সংস্থা এপিকে বলেন, ইসরায়েলি সেনারা বন্দীদের দিকে বন্দুকের লেজার লাইট তাক করে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আটক কর্মীদের ওপর কুকুর লেলিয়ে দিয়েও ভয় দেখানো হয়েছে। এর আগে গত রোববার ইতালির রোমে ফিরে মানবাধিকার কর্মী চেজারে তোফানি বলেন, আমাদের সঙ্গে ভয়ঙ্কর ব্যবহার করা হয়েছে। এদিকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু ও তার সরকার সোমবার ক্যাবিনেট গঠনের কয়েক ঘন্টার পরই পদত্যাগ করেছেন। এতে দেশটির রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে, যার প্রভাবে ইউরো ও শেয়ার বাজারে তীব্র দরপতন দেখা দিয়েছে। সরকার গঠনের পরপরই লেকর্নুর রাজনৈতিক মিত্র ও বিরোধী উভয় পক্ষই নতুন প্রশাসনকে অনাস্থার হুমকি দিতে শুরু করেছিল। ডানপন্থী দল ন্যাশনাল র্যালি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে অবিলম্বে সংসদ ভেঙে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানায়। অন্যদিকে বামপন্থী ফ্রান্স আনবাউন্ড দলের দাবি, ম্যাক্রোকেই এখন পদত্যাগ করতে হবে। লেকর্নু গত 2 বছরে ম্যাক্রোর 5ম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি দায়িত্বে ছিলেন মাত্র 27 দিন, আর তার সরকার টিকল মাত্র 14 ঘন্টা। এটি আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদী সরকার। এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন দেশটির পার্লামেন্ট তীব্রভাবে বিভক্ত এবং ইউরোজোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বাজেট ঘাটতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এদিকে ভারতের সুপ্রিম কোর্টে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার সকালে দেশটির প্রধান বিচারপতি বি.আর. গাভাইকে লক্ষ্য করে আদালতের ভেতর জুতা ছোড়েন 71 বছর বয়সী এক আইনজীবী। ঘটনার পরই সুপ্রিম কোর্টে পৌঁছে যায় দিল্লি পুলিশ। তারা জানিয়েছে তদন্ত চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত আইনজীবীর নাম রাকেশ কিশোর। বেলা 11:35 দিকে আদালতের 1 নম্বর কক্ষে প্রধান বিচারপতির দিকে নিজের জুতা ছুঁড়ে মারেন তিনি। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওই আইনজীবীকে দ্রুত আদালতের নিরাপত্তা কর্মীরা আটক করেন। পরে তাকে সুপ্রিম কোর্টের নিরাপত্তা শাখার হাতে তুলে দেওয়া হয়। তিনি ময়ূর বিহার এলাকার বাসিন্দা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিবন্ধিত সদস্য। প্রাথমিক তদন্তে জানা গেছে, খাজুরাহ মন্দির কমপ্লেক্সে ভগবান বিষ্ণুর একটি ভাস্কর্য পুনঃস্থাপনের আবেদন সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির সাম্প্রতিক মন্তব্যে অসন্তুষ্ট ছিলেন ওই আইনজীবী। তবে এই ঘটনায় প্রধান বিচারপতি গাভাই ভড়কে যাননি। তিনি আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, শুনানি চলতে থাকবে। সেখান থেকে বের করে আনার সময় ওই আইনজীবী চিৎকার করে বলেন, সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, এখন দিল্লি পুলিশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে যোগাযোগ করছে। নিউ দিল্লি জেলা এই বিষয়ে তদন্ত করছে এবং এরপরই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর নোবেল পুরস্কার পেয়েছেন 3 বিজ্ঞানী। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য চলতি বছরে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশ সময় বিকেল 3:30টায় ইডেনের স্টকহোম থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেছে ক্যারোলিনাস্কো ইনস্টিটিউট। নোবেল বিজয়ীরা হলেন মেরি ই ব্রানকো, ফ্রেড র্যামসডেন এবং সিমন সাকাগুসি। মেরি ই ব্রানকো মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক। এছাড়া ফ্রেড র্যামসডেল মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একজন গবেষক। সিমন সাকাগুসি জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক। পেরিফেরাল ইমিউন টলারেন্স নিয়ে গবেষণার জন্য চলতি বছর তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। এটি রোগ প্রতিরোধ বা ইমিউন সিস্টেমের একটি প্রতিক্রিয়া, যার মাধ্যমে শরীরের নিজস্ব উপাদান এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদানের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত প্রতিরোধমূলক প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া রোধ করা হয়। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতিক্রিয়ায় হামাস সেরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার পাশাপাশি ট্রাম্পকে বিপাকে ফেলেছে। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ বলেছেন, ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতিক্রিয়ায় হামাস সেরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, যা ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষার পাশাপাশি ট্রাম্পকে চরম বেকায়দায় ফেলেছে। রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক আমজাদ বাশকার শাহাব নিউজ এজেন্সির সাথে সাক্ষাৎকারে বলেছেন যে তুরস্ক, কাতার, মিশর এবং সৌদি আরবের সাথে ব্যাপক আলোচনার পর হামাস আন্দোলন বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে এসে রাজনৈতিক সমাধান উপস্থাপন করেছে। আমজাদ বাশকার আরও বলেছেন, হামাস দুর্দান্ত রাজনৈতিক বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে এবং মার্কিন সরকারের কাছ থেকে কৃতিত্ব নিজের পক্ষে আনতে সক্ষম হয়েছে, যারা প্রতিরোধ, দমন এবং ফিলিস্তিনি জনগণকে আত্মসমর্পণ করাতে চেয়েছিল। বাশকার বলেছেন, হামাসের বিবৃতি ছিল খুবই স্মার্ট রাজনৈতিক টোপ, যা একদিকে ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য অগ্রগতি অর্জনের ট্রাম্পের আকাঙ্ক্ষার সুযোগ নিয়েছে, অন্যদিকে ট্রাম্পের নীতির সাথেও আপোষ করেননি। এর রাজনৈতিক বিশ্লেষক আরও বলেন, এই সমঝোতা বিভিন্ন পর্যায়ে বাস্তবায়িত হবে এবং ফিলিস্তিন মুক্তি আন্দোলন ও স্বশাসন কর্তৃপক্ষের সাথে মিলে হামাস ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব এবং ঐক্য বজায় রাখতে সক্ষম হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ স্পষ্ট করে বলেন যে ট্রাম্পের এই পরিকল্পনার বিপরীতে প্রতিরোধকে নিরস্ত্র করা হবে না, কারণ আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনের প্রতিরোধ একটি বৈধ প্রতিরক্ষামূলক অস্ত্র। তিনি বলেন, হামাস যা প্রস্তাব করেছে তা হলো একটি উন্নত রাজনৈতিক সমাধান, যা ফিলিস্তিনিদের মর্যাদা রক্ষা করে, ফিলিস্তিনের জনগণের অস্ত্র নিয়ন্ত্রণের অধিকার ফিরিয়ে আনার প্রচেষ্টা এবং একই সাথে আমেরিকাকে বেকায়দায় ফেলেছে। দর্শক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।